কতটা ভ্যালিড, কতটা পারফেক্ট সেটা যাচাই করা যায় হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে। আমরা ডিসিশন নিলাম, সেই ডিসিশনটা সঠিক নিয়েছি কিনা সেটা যাচাই করা যায় হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে। এখন হাইপোথিসিস টেস্টিংটা কি, হাইপোথিসিস টেস্টিং এর স্টেপগুলো কি, সেগুলো যদি আমরা না জানি তাহলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। কারণ আমাদের হাইপোথিসিস টেস্টিংটা জানা দরকার। হাইপোথিসিস টেস্টিংটা আমার একটা স্ক্রিন শেয়ার হয়েছে নিশ্চয়ই, হয়েছে না? জি স্যার। হাইপোথিসিস টেস্টিং, এখানে ডেফিনেশনটা পড়ো। হোয়াট ইজ হাইপোথিসিস? হাইপোথিসিসের ডেফিনেশনটা পড়ো। হাইপোথিসিস কাকে বলে? ঠিক আছে, হাইপোথিসিস কাকে বলে ডেফিনেশনটা পড়ো। প্রশ্ন জি স্যার। কি বলছে? জি স্যার। ডেফিনেশনটা কি বলো তো একদম, ডেফিনেশনটা কি বলছে বলো একদম। স্যার এটা হচ্ছে পপুলেশনে কোন একটা বিষয়ের ব্যাপারে একটা অ্যাজাম্পশন করা আর কি, একটা অনুমান করা। পপুলেশনের কোন একটা মেজার সম্পর্কে অ্যাজাম্পশন করা, ঠিক না? জি স্যার। জি স্যার। পপুলেশনের কোন মেজার সম্পর্কে অ্যাজাম্পশন করার নাম হচ্ছে হাইপোথিসিস। Any assumption regarding the population population parameter? তুমি এখন নামের কাছে যাও, বাবা পরে বলবো। অরেঞ্জ, অরেঞ্জ কালার হয়ে গেছে তাই না? হয়েছে, মাঝে মাঝে অরেঞ্জ হয়, কখনো ইয়েলো হয়, কখনো গ্রিন হয়। আচ্ছা যাই হোক, তাহলে any assumption any assumption about population parameter, পপুলেশন সম্পর্কে যে কোনো ধরনের assumption কি আমরা বলেছি হাইপোথিসিস। এখন পপুলেশন সম্পর্কে যে কোনো ধরনের assumption কে আমরা বলছি হাইপোথিসিস, ঠিক আছে? তাহলে প্যারামিটারের কয়েকটা एग्जांपल বলো তো, প্যারামিটারের কয়েকটা एग्जांपल বলো। সিজিপিএ, এইজ, তারপর সরি বুঝিনি। আর সামা স্যার সিজিপিএ, এইজ, তারপর হচ্ছে ইনকাম। হ্যাঁ, পপুলেশনের যদি ছাত্র হয় তাহলে সিজিপিএ পাওয়া যাবে। পপুলেশনটা যদি অন্য গ্রুপ অফ পিপল হয়, ফার্মার্স হয়, ড্রাইভার হয়, তাহলে ওদের ডেইলি ওয়েজ অথবা ওদের এজ এগুলো হইতে পারে। সিজিপিএ শুধুমাত্র একটা পার্টিকুলার গ্রুপেরই পাওয়া যায়, স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে hypothesis is a claim or assumption about population parameter. আর population parameter, প্যারামিটারের ডেফিনেশন হচ্ছে any summary measure which is calculated, which is computed, which is determined from the population. পপুলেশন থেকে যে কোনো ধরনের সামারি মেজার ডিটারমিন করা হয়, কম্পিউট করা হয়, তাকেই বলছি আমরা প্যারামিটার। তাহলে প্যারামিটার হাইপোথিসিসটা হইতে হবে প্যারামিটার সম্পর্কে, স্যাম্পল সম্পর্কে না। আমরা সে অ্যাজ ফর एग्जांपल আমরা স্টুডেন্টদেরকে স্টাডি করতেছি একটা ক্লাসে, তোমাদের ক্লাসে 32 জন না 28 জন স্টুডেন্ট আছে, কিন্তু আমার ক্লাসে এই মুহূর্তে ক্লাসে স্টুডেন্ট আছে 18 জন। তাহলে
এই 18 জনকে বললাম তোমাদের সিজিপিএ গুলো আমাকে সেন্ড করো, আমি দেখি। চ্যাট বক্সে পাঠাও এবং চ্যাট বক্সে পাঠানোর পর সেটা আমি ডিটারমিন করছি, ডিটারমিন করে একটা ভ্যালু পাইছি। এরপরে বাকি আরো কয়জন বাকি আছে আমার? আরো প্রায় 10 জনের মতো স্টুডেন্ট আমার বাকি আছে, ঠিক আছে? আরো 10 জনের মতো স্টুডেন্ট বাকি আছে যারা আমার ক্লাসে স্টুডেন্ট, কিন্তু আমার ইয়েতে স্যাম্পলে আসেনি, ঠিক না? তার মানে টোটাল ক্লাসের ইয়ারা হচ্ছে আমার পপুলেশন, আর ইয়ারা হচ্ছে আমার স্যাম্পল, যারা হচ্ছে যে আমার ক্লাসে অ্যাটেন্ড করছে তারা হচ্ছে স্যাম্পল। এখন এই স্যাম্পলকে স্টাডি করে একটা এভারেজ পাইছি, সিজিপিএ গুলার এভারেজ পাইছি। এখন আমি তোমাদের হোল ক্লাসের স্টুডেন্ট সম্পর্কে একটা ক্লেম করলাম, অ্যাজাম্পশন করলাম যে এই ক্লাসের স্টুডেন্টদের এভারেজ সিজিপিএ 3.1 3.1। এখন আমার এই অ্যাজাম্পশনটা ট্রু হইতে পারে, ফলস হইতে পারে। অ্যাজাম্পশনটা ট্রু না ফলস এটা যাচাই করার জন্য আমাকে 5টা স্টেপ ফলো করতে হবে। 5টা স্টেপ ফলো করে আমি হাইপোথিসিস টেস্টিংটা করে লাস্ট স্টেজে গিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমার অ্যাজাম্পশনটা ট্রু অথবা ফলস। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। স্টাডি করি কাকে? স্টাডি করি স্যাম্পলকে, স্যাম্পল ভ্যালু, স্যাম্পল মিন, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্যাম্পল কোরিলেশন, স্যাম্পল ইকুয়েশন। কিন্তু যখন আমরা ডিসিশন নেই, যখন আমরা ডিসিশন নিতে যাই, তোমাদেরকে লাস্ট ক্লাস আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মানারাতের স্টুডেন্ট একটা পিকনিকে গেছে, ওটা দিয়ে একটা এক্সাম্পল দিছিলাম না? মনে আছে? জি স্যার, জি স্যার। তাহলে আমরা স্টুডেন্টকে স্টাডি করে আমরা একটা স্মল গ্রুপ অফ পিপলকে, স্মল গ্রুপ অফ স্টুডেন্টকে, আর যখন আমরা হাইপোথিসিস টেস্টিং করি, হাইপোথিসিস টেস্ট করে হচ্ছে যে হোল পপুলেশন সম্পর্কে। হাইপোথিসিসের এটাই হচ্ছে সুবিধা যে হাইপোথিসিস কয়টা বাজে এখন? না আর্লি যান, 10টা 11টা না বাজে, আস্তে আস্তে বাড়বেই। আয়সা আবার বসে করে ফেলবেন। আচ্ছা তাইলে এখন দেখো আমরা অ্যানালাইসিস করি স্যাম্পলকে, কিন্তু সিদ্ধান্ত নেই পপুলেশন সম্পর্কে, পপুলেশনের প্যারামিটার সম্পর্কে। তাহলে এটা করতে, এটা স্যাম্পল স্টাডি করে পপুলেশন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াটা তো নিশ্চয়ই সহজ কাজ না, এটা একটা ক্রিটিক্যাল কাজ। যে আমি যদি ভুল সিদ্ধান্ত নেই, ডিসিশনটা বুঝিয়েটা সেটা ওভারঅল রেজাল্টের উপর আমার কি আসবে, প্রভাব ফেলবে, ঠিক না? তাহলে আমাদের এটা একটু খুব ক্রিটিক্যালি চিন্তা করতে হয়। এবার আসো, হোয়াট ইজ টেস্ট অফ হাইপোথিসিস? টেস্ট অফ হাইপোথিসিসটা কি দেখো? টেস্ট অফ হাইপোথিসিস ইজ এ সেট অফ রুলস। এটা আমরা বলছিলাম না হাইপোথিসিস টেস্টিং এ কয়টা রুলস আছে, কয়টা স্টেপ আছে? স্যার 5টা। 5টা। তাহলে টেস্ট অফ হাইপোথিসিস ইজ এ সেট অফ রুলস which is used to decide whether the hypothesis is true or false. ওই যে 5টা স্টেপ আছে বা 5টা রুলস আছে, সেই 5টা স্টেপ একটার পর একটা স্টেপ পার হয়ে শেষে এসে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা হাইপোথিসিসটা ট্রু ধরছি না ফলস ধরছি। হাইপোথিসিস যদি ট্রু ধরে থাকি তাহলে অ্যাকসেপ্ট করব, যদি ফলস ধরে থাকি তাহলে কি করব, রিজেক্ট করব। রিজেক্ট করব। তাহলে আমাদের এই হাইপোথিসিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে অ্যাডভান্স অ্যানালাইসিসের ক্ষেত্রে হাইপোথিসিস টেস্টিং ছাড়া কোনো অ্যানালাইসিসই স্ট্যাটিস্টিক্যালি অ্যাকসেপ্টেবল না। বুঝছো? তুমি বলছো স্যার রেজাল্ট হচ্ছে এটা, কিন্তু রেজাল্টটা হাইপোথিসিস টেস্ট করছো কিনা, সেটা যাচাই করছো কিনা, সেই কোশ্চেনটা তোমাকে করবেই। কিসের ভিত্তিতে বলছো যে রেজাল্টটা এটা, এটা তো নাও হইতে পারে, ঠিক আছে? এই কারণে হাইপোথিসিস টেস্টিংটা আমাদের একটা ভাইটাল পার্ট। হাইপোথিসিস যখন আমরা টেস্ট করি, এখানে আমরা দুইটা হাইপোথিসিসের আশ্রয় নেই, একটাকে বলি নাল হাইপোথিসিস আর একটাকে বলি অল্টারনেটিভ হাইপোথিসিস।
the hypothesis which is to be tested in the research, যে হাইপোথিসিসটা আমরা টেস্ট করার জন্য সেট করি সেটাকেই বলছি নাল হাইপোথিসিস। এবং নাল হাইপোথিসিসকে প্রকাশ করা হয় H0 দ্বারা। H0 দ্বারা নাল হাইপোথিসিসটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে? হ্যালো, জি স্যার ঠিক আছে। নাল হাইপোথিসিসটাকে H0 দ্বারা প্রকাশ করা হয়। আমি মনে করো একটা হাইপোথিসিস ধরলাম যে 50 ব্যাচের স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে এসে প্রতিদিন পকেট মানি খরচ করে 70 টাকা। প্রতিদিন পকেট মানি আসা হয়তো বাস ভাড়া অথবা হচ্ছে যে তোমার এই নাস্তা আরিশা তো একটু নাস্তা করা লাগে এরকম না, এটা নিলেই হবে। এটা নিলেই হবে। আর সমস্যা নেই, এটা নিলেই হবে। ছবি আলাদা আছে না, এটাই নেবেন, সমস্যা হবে না, এটাই নেবেন। হ্যাঁ নেবেন। তাহলে তোমার আমরা মনে করো ধরে নিলাম যে ক্লাসে স্টুডেন্টরা পকেট মানি হিসেবে কত টাকা খরচ করে বললাম? 70 টাকা খরচ করে 50 ব্যাচের স্টুডেন্টরা। এখন আমার ক্লাসে স্টুডেন্টরা, এখন তোমরা আমার ক্লাসে কয়জন আছো? 20 জন স্টুডেন্ট আছে। তোমাদেরকে আমি কোশ্চেন করলাম যে তোমরা কত টাকা করে খরচ করো, সেই টাকাটা আমাকে চ্যাট বক্সে পাঠাও। ঠিক আছে? তাহলে আমি বলছি কিন্তু ওভারঅল পপুলেশন সম্পর্কে, কিন্তু মানে হচ্ছে আমার ক্লাসে এনরোল যারা যতজন স্টুডেন্ট করছে, যতজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে সবার জন্য বলছি এরা গড়ে কত টাকা খরচ করে? 70 টাকা ডেইলি পকেট মানি। এখন আমার ক্লাসে স্টুডেন্ট আছে এই মুহূর্তে 20 জন আছে, ওই 20 জনকে বললাম যে তোমরা তোমার যে প্রতিদিন কত টাকা খরচ করতে সেই টাকাটা আমাকে চ্যাট বক্সে পাঠাও। সে তোমরা আমাকে চ্যাট বক্সে পাঠাইছো, আমি কোশ্চেন করার পর সবাই আনসার দিছো। আনসার দেওয়ার পর সেই রেজাল্ট গুলোকে সামারাইজ করে আমি মনে করো এভারেজ পেয়েছি হচ্ছে যে যেটা আমি ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে মনে করো সেটা হচ্ছে 70 বলছি, ঠিক না? ঠিক না? জি স্যার। আর তোমরা চ্যাট বক্সে যে ডাটাগুলো পাঠাইছো সেই ডাটাটা কেউ পাঠাইছো মনে করো সেই ভ্যালুগুলোকে যদি সেটাকে যদি আমি এক্স ধরি, কেউ বলছো স্যার আমার 100 টাকা খরচ হয়, কেউ বলে স্যার আমার 100 না আরো বেশি খরচ হয়, 150 টাকা খরচ হয়, কারো আমার বলছে আমার 120 টাকা খরচ হয়, কেউ বলছে আমার স্যার 200 টাকা খরচ হয় সিএনজি দিয়ে আসে। ঠিক আছে? কেউ বলছে আবার আমার মাত্র 20 টাকা খরচ, আমার বাসা আশেপাশে, আমি শুধু এসে 2-1 টাকা 5-10 টাকা যদি ফটোকপিতে যায় ফটোকপি, আর যদি ইয়া হয় এই টুকটাক এই কাজগুলোই খরচ করি, বাইরে খাওয়া দাওয়া আমি করি না। কেউ বলছে আমার 50 টাকা খরচ হয়। এভাবে 20 জনেই তোমাদের ডাটাগুলো দিয়েছো। সেই ডাটাগুলো দেওয়ার পর সেই যে এভারেজ পেয়েছি সেই এভারেজটা পাইছি হচ্ছে যে আমরা এভারেজটা পাইছি আমি হচ্ছে যে মনে করো 90 টাকা স্যাম্পলের বেসিসে। স্যাম্পলের এভারেজ পাইছি 90 টাকা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি হচ্ছে যে 16 টাকা। ঠিক আছে? হ্যালো? জি স্যার। তাহলে এখন আমাদের এটা ছিল স্যাম্পল ডাটাগুলো। স্যাম্পল ডাটাকে সামারাইজ করে আমি মিন পেয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি। আর এটা হচ্ছে যে ওভারঅল সবার পপুলেশন সম্পর্কে আমি জাস্ট গেস করছি, আমি স্টাডি করিনি। আমি স্টাডি করছি না এই স্যার। পপুলেশনকে আমি স্টাডি করিনি, জাস্ট পপুলেশন সম্পর্কে আমি একটা অনুমান করছি, গেস করছি। এখন আমি হাইপোথিসিসটা টেস্ট করতে হবে। হাইপোথিসিসটা টেস্ট যেটা আমি গেস করছি এটাকেই বলা হয় নাল হাইপোথিসিস। যেটা গেস করি সেটাকেই বলা হয় নাল হাইপোথিসিস। the mu equal to 70। আর নাল হাইপোথিসিসের বিপরীত, নাল হাইপোথিসিসের বিপরীত যে কোনো ধরনের হাইপোথিসিসটাকে বলা হয় অল্টারনেটিভ হাইপোথিসিস।
any hypothesis which is opposite to the null hypothesis called alternative hypothesis. ঠিক আছে, এই অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে প্রকাশ করা হয় H1 দ্বারা বা HA দ্বারা, H1 দ্বারা অথবা HA দ্বারা। এখন এই নাল হাইপোথিসিসের বিপরীত কি কি হইতে পারে? এমন হইতে পারে আমি 70 ধরছি, 70 এর বেশি হইতে পারে। তাহলে 70 এর বেশি হলে আমরা কি লিখবো? মিউ গ্রেটার দ্যান 70। অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস কি হইতে পারে? যে 70 ধরছি কিন্তু 70 এর কম হইতে পারে, হইতে পারে না? জি স্যার। জি স্যার। তাহলে কম হইলে এটাকে কি লিখবো? মিউ লেস দ্যান 70। ক্লিয়ার? অথবা আমি গ্রেটার দেন না লেস দেন তাও জানি না, সেই ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে এখানে একটা কোলন ইউজ করি এইচ এর পরে, এরপর আমরা লিখি হচ্ছে মিউ নট ইকুয়াল টু 70। মেসেজ ডিলিট হওয়া লাগবে না, মেসেজ ওরা এমনিই বুঝবে, আপনার মোবাইল চাইবে না, আপনার মোবাইল চাইবে না যে মেসেজ আসছে কিনা, ওদের ওখানে মেসেজ থাকে, যে মেসেজ আছে। তাহলে আমরা নাল হাইপোথিসিসের বিপরীত কয়টা স্টেপ হইতে পারে, কয় ধরনের হইতে পারে? একটা, দুইটা, এই যে বল তিনটা, তিন ধরনের হইতে পারে হাইপোথিসিস। সব সময় নাল হাইপোথিসিসের বিপরীত তিনটা হইতে পারে। এখন আমরা যে কোনো একটা ধরে নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে একটা হইতে পারে হয় গ্রেটার দেন না হয় লেস দেন, এই আরেকটা হইতে পারে নট ইকুয়াল, ঠিক আছে? তাহলে নাল হাইপোথিসিসের বিপরীত যে কোনো হাইপোথিসিসটাকে কি বলা হয়? অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসের বিপরীত যে কোনো হাইপোথিসিসকে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস বলে থাকি। তাহলে দেখো, এই যে আইদার আমরা H1 দ্বারা প্রকাশ করি অথবা HA দ্বারা প্রকাশ করি। এখন HA এখানে যেহেতু 200 ধরছি, এখানে 200 এর বিপরীত হবে লেস দ্যান হইতে পারে, গ্রেটার দ্যান হইতে পারে, অথবা নট ইকুয়াল টু হইতে পারে। আর আমরা এখানে যেহেতু 70 ধরছি, তাহলে 70 এর বিপরীত কি হইতে পারে? আইদার গ্রেটার দ্যান অর লেস দ্যান অথবা নট ইকুয়াল। ক্লিয়ার? জি স্যার। তাহলে নাল হাইপোথিসিসের বিপরীত যে কোনো হাইপোথিসিসকে আমরা কি বলবো? অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যেটা সেট করতে চাই, যেটা টেস্ট করতে চাই, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিসের সাথে লিখি। আমরা বললাম যে ক্লাসের স্টুডেন্টরা গড়ে 70 টাকা খরচ করে, তাহলে মিউ ইকুয়াল টু 70 লিখছি এবং সেটা নাল হাইপোথিসিসের সাথে লিখছি। আর অল্টারনেটিভটা লিখবো হচ্ছে নাল হাইপোথিসিসের বিপরীত। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর ব্যাপার। ওকে, এই যে দেখো, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস লেখার ক্ষেত্রে আমরা যা লিখি সবসময়, নাল হাইপোথিসিসের সবসময় ইকুয়াল চিহ্ন থাকে, ইকুয়াল চিহ্ন অবশ্যই থাকবে। অল্টারনেটিভ নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের পার্থক্য দেখাচ্ছি এখানে। নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের প্রত্যেকটার সাথে একটা एग्जांपल দিই। তাহলে নাল হাইপোথিসিস সবসময় ইকুয়াল থাকবে, আর যখন এখানে ইকুয়াল লিখবো তখন এখানে থাকবে কি? অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা সাধারণত নট ইকুয়াল লিখি। যেমন we want to test whether the mean GPA of the students in college is different from 2 out of 4. তাহলে নাল হাইপোথিসিসটা কি হবে? নাল হাইপোথিসিস হচ্ছে 2, অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে কত? নট ইকুয়াল টু 2। এখানে দেখো বলছে ডিফারেন্ট, যখন ডিফারেন্ট কথা লেখা থাকবে তখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা নট ইকুয়াল টু লিখি। আর এখানে দেখো we want to test if the college student take less than 5 years to graduates from college. একজন স্টুডেন্টের যদি 5 বছরের চাইতে কম সময় লাগে গ্রাজুয়েট হইতে, অনার্সে পড়তে হইলে কারো কয় বছর লাগে?
কারো লাগে 4 বছর, কারো 4.5 বছর, কারো 5 বছর লাগে না? কেউ যদি কোর্সে দুইটা কোর্সে ফেল করে, ওই কোর্সটা কি সে নিয়মিত যাদের সাথে পাস করার কথা ওদের সাথে পাস করতে পারে? না স্যার। তার একটা সেমিস্টার বেশি লেগে যায়, ঠিক না? ঠিক কি না? জি তাহলে স্যার। আমরা স্ট্যান্ডার্ড টাইম যদি আমার 4 বছর হয়, তাহলে হচ্ছে কেউ যদি অতিরিক্ত একটা কোর্স বেশি নিয়ে যায় তাহলে দেখা যায় অনেক সময় তার 4 বছরের আগেই শেষ হয়ে যায়। 4 বছরের আগেও শেষ হয়েছে এমন ঘটনা আছে আমাদের। ঠিক আছে, সেটা আগে ছিল, এখন অবশ্যই এটা ফিক্স করে দিয়েছে, গভর্নমেন্ট রুলস করে দিয়েছে, কেউ ইচ্ছে করলে বেশি কোর্স নিতে পারবে না। আমাদের এক সময় ওপেন ক্রেডিট ছিল, বুঝছো? ওপেন ক্রেডিট থাকলে তো স্টুডেন্টরা ইচ্ছা মতো কোর্স দিতে পারতো, যে 3টা কোর্সে 4টা কোর্স নেওয়ার কথা, সে 4টা নেয়নি, 5টা নিছে। 3 সেমিস্টারে যদি 5টা নেয় তাহলে একটা কোর্স কমে, 3টা কমে গেল, 4 আরেক সেমিস্টার একটা বেশি নিলে বাস টোটাল এক সেমিস্টার কমে গেল না? জি কিন্তু স্যার। এখন হচ্ছে গভর্নমেন্ট রুলস করে দিছে কেউ 4 বছরের আগে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে না। তো এখন আমাদের ক্লোজ ক্রেডিট হয়ে গেছে। ক্লিয়ার? তাইলে এখন মনে করো কারা, আমরা ধরে নিলাম যে যখন আমাদেরকে এরকম বলে যে যে উই ওয়ান্ট টু টেস্ট কলেজ স্টুডেন্ট টেক লেস দেন 5 ইয়ার্স, লেস দেন 5 ইয়ার্স, যেটা সাধারণত আমরা করি সেটা হচ্ছে যে অল্টারনেটিভে আমরা বসাই লেস দেন 5 ইয়ার্স টু গ্রাজুয়েট ফ্রম কলেজ। তাহলে এই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটা ধরবো হচ্ছে নিউ হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, আর অল্টারনেটিভটা হবে লেস দেন 5। ঠিক আছে, এই যে দেখো আমরা বলছি we want to test whether the mean GPA of the student in college is different from 2, is different from 2, যেটা হচ্ছে যে ডিফারেন্ট সেটা কোথায় বসাইছি? সেটা কোথায় বসাইছি? mean GPA of the student is different, ডিফারেন্ট যখন বলছে অল্টারনেটিভে। অল্টারনেটিভে বসাইছি, খেয়াল করছো? ক্লিয়ার? জি স্যার। অল্টারনেটিভে যেটা বসাবো তার বিপরীতটা হচ্ছে যে নালে বসাই। এবার দেখো we want to test more than 30% of the 30% of the registered voters in Bangladesh voted in the সংসদ ইলেকশন। কত পার্সেন্ট? মোর দ্যানটা কোথায় বসাইছি? মোর দ্যানটা কোথায় বসাইছি? স্যার অল্টারনেটিভে। অল্টারনেটিভে। তাহলে মোর দ্যানের বিপরীতটা নালে বসাবো, ঠিক আছে? স্যার আগে তো নালটা সেট করে নিতে হবে না নাকি? না, নালটা সেট করব ঠিক আছে, কিন্তু আমার মাথায় থাকতে হবে যেটা হচ্ছে যে আমাকে টেস্ট করতে হবে সেটা হচ্ছে অল্টারনেটিভে বসাবো। তাহলে অল্টারনেটিভটা ওরকম বসায়া তার বিপরীতটা নিচে বসাবো। ও আচ্ছা। ঠিক আছে, জি স্যার। যেমন এখানে বলছে যে লেস দেন 5 ইয়ার্স, তাহলে আমরা লেস দেন 5 ইয়ার্স তাহলে আমরা ধরে নিব যে একজন স্টুডেন্ট 5 বছর অথবা 5 বছরের বেশি সময় নেয় গ্রাজুয়েট হইতে, তাহলে অল্টারনেটিভটা হবে তার চাইতে কম। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই তিনটার জন্য তিনটা एग्जांपल দিলাম। ইকুয়াল হইলে আমরা একরকম লিখবো, গ্রেটার দেন হইলে লেস দেন, ইয়াটা হবে লেস দেন টাইপের, আর যখন নালটা লেস দেন টাইপের হবে তখন অল্টারনেটিভটা গ্রেটার দেন টাইপের। ঠিক আছে, ঠিক আছে কিনা? জি স্যার। এই কথাগুলো গুরুত্বপূর্ণ। যেটা টেস্ট করতে হবে, যেটা টেস্ট করতে হবে তার বিপরীতটা হবে নালে অল্টারনেটিভে বসবে। ঠিক আছে, এবার আমরা আরো কিছু টার্মিনোলজি আমাদের শিখতে হয়, আরো কিছু টার্মিনোলজি আমাদের লাগে হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে টাইপ 1 এরর, টাইপ 2 এরর, পাওয়ার অফ দ্য টেস্ট এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম। টাইপ 1 এরর, টাইপ 1 এরর হচ্ছে আমরা হাইপোথিসিস টেস্টিং করা। আচ্ছা, তুমি একজন গার্ডিয়ান, তোমাকে অনেক সময় ফ্যামিলির প্রয়োজনে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়, তুমি সব সময় কি রাইট সিদ্ধান্ত নাও? তোমার কি সব সময় রাইট সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়? না স্যার। কখনো কখনো আমরা রাইট সিদ্ধান্ত নেই, কখনো কখনো রং সিদ্ধান্ত হয়ে যায়, ঠিক না? জি স্যার। তাহলে এই যে রং সিদ্ধান্ত নেই, যে মিস্টেক অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস ইজ 0 when it is true, এটা একজনের বিপক্ষে আমি সিদ্ধান্ত দিয়েছি অথচ সিদ্ধান্তটা ঠিক ছিল না, তাহলে এটাকে আমি একটা কি করছি, ভুল করছি। এটা একটা আমার ভুল হয়েছে না? এই যে ভুল, এটাকে বলছি টাইপ 1 এরর। ঠিক আছে, এটা হচ্ছে
টাইপ 1 error, the mistake of rejecting null hypothesis H0 when it was true. এটা ট্রু ছিল কিন্তু আমি এই হাইপোথিসিসটাকে কি করছি, রিজেক্ট করেছি। তাহলে এখানে একটা ভুলের উদ্ভব হয়েছে, রিজেক্ট করার কারণে এখানে মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটাকে আমরা কি বলছি, টাইপ 1 এরর। ক্লিয়ার? জি স্যার। একজন নিরপরাধ লোককে বিচারক হচ্ছে যে ফাঁসির আদেশ দিয়েছে। আইডি কার্ডের কপি দিতে ইয়েতে আছে বলেন, মেইলে, এটা তো মেইলে আছে, মোবাইলে মেইলে। ওর মেইলে আছে, জিজ্ঞেস করেন, মেইলে ঢুকো পাবেন। তুই হামনে যাইবো দিতে পারে, মেইল থেকে প্রিন্ট করে নিতে বলেন। ও মেইল থেকে কইতে নাম হ্যালো, তাহলে বললাম যে একজন বিচারক একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে। এটা একটা কি সিভিয়ার পানিশমেন্ট না? মিস্টেকটা কি সিরিয়াস না? জি স্যার, জি স্যার। এটাকে আমরা বলছি টাইপ 1 এরর। আবার একজন লোক চুরি করছে, ঠিক আছে, চুরি করছে কিন্তু তাকে যখন থানায় নিয়েছে, থানায় বলছে যে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিছে। এটাও একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, চুরি করছে, থানায় নিছে, তাকে ছেড়ে দিয়া তোমার হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিছে। এখন এটাও একটা এরর হয়েছে। এই এররটাকে কি বলবো আমরা? এই এররটা হচ্ছে টাইপ 2 এরর। টাইপ 1 এরর হচ্ছে নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিয়ে দিলাম, এটা তো খুবই গরিত একটা কাজ হয়েছে, এটা হচ্ছে টাইপ 1 এরর। আর হচ্ছে একজন লোক চুরি করছে পেটের দায়ে, কিন্তু তাকে আমরা ছেড়ে দিয়েছি, এটাও একটা এরর হয়েছে, কিন্তু এটা হচ্ছে যে অত মিসকিয়া না, যে একজন লোকের তো লাইফ নষ্ট হয়ে যায়নি, ঠিক না? এই বিচারের কারণে, একে ছেড়ে দেওয়ার কারণে হয়তো সে যদি আবার চুরি করে ধরা পড়বে, কিন্তু যদি একজন নিরাপদ লোককে ফাঁসি দেয়, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তার মানে ওই এররটাকে আমরা বলি টাইপ 1 এরর। আর চুরির ক্ষেত্রে যাকে ছেড়ে দিলাম এটাকে বলছি টাইপ 2 এরর। ক্লিয়ার কিনা? জি স্যার, জি স্যার। পাওয়ার অফ দা টেস্ট, আমরা যে হাইপোথিসিস টেস্ট করি, আমরা যদি সকল ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নেই, তাহলে এই হাইপোথিসিস এটাকে বলছি আমরা পাওয়ার, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে, ঠিক আছে। the probability of predicting H0 when it is false, হাইপোথিসিসটা ফলস ছিল, আমি হাইপোথিসিসটাকে রিজেক্ট করছি, তার মানে কি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি না ভুল সিদ্ধান্ত নিয়েছি? সঠিক সিদ্ধান্ত নিয়েছি, এটা হচ্ছে হাইপোথিসিসের পাওয়ার, এটাকেই বলছি পাওয়ার অফ দা টেস্ট। বুঝছো? জি স্যার। এটাকে আমরা টেস্টের পাওয়ার বলছি। probability of predicting H0 when it is false, হাইপোথিসিসটা ফলস ছিল, আমি হাইপোথিসিসটাকে রিজেক্ট করেছি, তাহলে এটা হচ্ছে পাওয়ার অফ দ্য টেস্ট। এটাও লাগে আমাদের অনেক সময়। ডিগ্রিজ অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। মনে করো, স্বাধীনতার মাত্রা বুঝাইতে গেলে তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, তাহলে এটা সুবিধা হয়। x প্লাস y প্লাস z, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন ইকুয়াল টু হচ্ছে মনে করো 15। এই রিলেশনশিপটা আমি স্বীকার করে নিলাম, এই রিলেশনশিপটা ঠিক আছে। এখন আমি এই ইকুয়েশনে x এর মান যদি আমি 10 নেই, y এর মান যদি 5 নেই, তাহলে z এর মান কি 3 হবে? z এর মান 3 হবে না স্যার। কত হবে? 0। z এর মান অটোমেটিক্যালি আসবে, z এর মান হবে 0। তার মানে স্বাধীনভাবে আমি কয়টা নিতে পারতেছি?
এখানে স্বাধীনভাবে কয়টা নিলাম? এই দুইটা দুইটা আমি স্যার। ইচ্ছা মতো নিয়েছি, এই দুইটা আমি ইচ্ছা মতো নিয়েছি, তাহলে অটোমেটিক্যালি জেড এর মান আসবে। মনে করো এক্স এর মান আমি নিয়েছি 3, ওয়াই এর মান 5, তাহলে জেড এর মান কত হবে? 7। 7। অটোমেটিক্যালি চলে আসছে না? জি স্যার। তাহলে অটোমেটিক্যালি জেড এর মান আসছে 7, জেড ইকুয়াল টু 7। তাহলে জেড ইকুয়াল টু 7। ঠিক একই ভাবে এক্স এর মান যদি আমি 1 নেই, ওয়াই এর মান আমি 10 নেই, তাহলে জেড এর মান কত হবে? 4। জেড এর মান হবে 4, ঠিক না? জি স্যার। তাহলে আমার এই যে স্বাধীনভাবে আমি কয়টা নিতে পারতেছি একটা ইকুয়েশনে? দুইটা স্যার। কয়টা? দুইটা। দুইটা। এটাকেই বলা হয়েছে স্বাধীনতার মাত্রা। তাহলে আমার এখানে টোটাল নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3, নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে যে 3, আর আমি স্বাধীনভাবে নিতে পারতেছি কত? দুইটা স্যার। স্বাধীনভাবে নিতে পারতেছি 2। এমনি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার ফর্মুলা হচ্ছে যেটা স্বাধীনভাবে নিতে পারি না সেটা বিয়োগ করা। তাইলে আমার টোটাল হচ্ছে যে n সংখ্যক আছে, তার থেকে 1 বিয়োগ। স্বাধীনভাবে কয়টা নিতে পারি না? একটা। তাহলে আমার টোটাল আছে যে 3টা। 3 বিয়োগ 3 মাইনাস 1, আমি কয়টা নিতে পারি স্বাধীনভাবে? 2। দুইটা। তাহলে এই যে ইকুয়েশনটা, এখানে স্বাধীনতার মাত্রা হচ্ছে কত? স্বাধীনতার মাত্রা হচ্ছে যে 3. Degrees of freedom is the number of independent variables involved in relation. আমরা একটা রিলেশন ধরে নিলাম, এই যে এটা হচ্ছে রিলেশন। এই রিলেশনের ভিতরে স্বাধীনভাবে যতগুলো ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলের ভ্যালু নিতে পারি, সেটাকেই বলছে স্বাধীনতার মাত্রা। তোমরা দেখছো যে আমরা এখানে এই ইকুয়েশনে স্বাধীনভাবে দুইটা ভ্যালু নিতে পারি, তৃতীয়টা অবশ্যই এই রিলেশনশিপ যদি হোল্ড করে তাহলে অবশ্যই এগুলো হবে, ঠিক কি না? জি স্যার। তাহলে এটাকেই বলছি স্বাধীনতার মাত্রা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ডিগ্রি অফ ফ্রিডম আমাদের কাজে লাগবে, এই কারণে শিখাচ্ছি। ডিগ্রি অফ ফ্রিডম আমাদের ডিটারমিন করতে হয়। আমরা কাই স্কয়ার টেস্ট করতে লাগবে, এফ টেস্ট করতে লাগবে, কি টেস্ট করতে কাজে লাগবে। ওকে, লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্সটা দেখো কি বলছে? probability of rejecting H0 when it is true. Probability of rejecting H0 when it is true. পরের লাইনটা পড়লে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। Significance level is the maximum value of the probability of rejecting H0 when it is true. আমরা হাইপোথিসিস ট্রু ছিল, কিন্তু আমি সেটাকে রিজেক্ট করছি। এখন এই রিজেক্ট করার যে ইয়েটা কত পার্সেন্ট পর্যন্ত আমি অ্যালাউ করব? যেমন তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করো, পরীক্ষা অ্যাটেন্ড করলে কেউ পাইছে 28, কেউ পাইছে 30, কেউ পাইছে 25, কেউ পাইছে 30, কেউ পাইছে 5, এরকমও পাইছে। কারণ আমরা যখন একটা কোশ্চেন দেখি, কোশ্চেনটা পুরোটা পড়ি, পড়ে দেখে সে কত পার্সেন্ট রাইট লিখছে। যদি 100% রাইট লিখে তাহলে 100% মার্কস দেই, অথবা 100% রাইট লিখলে 100% মার্কস দেই, অথবা কিছু হয়তো কমাই দিই, 5% যদি কমাই দেই তাহলে কত পাই? 10 এর ভিতরে 9.5 দিই। তাহলে আমি এখানে কত পার্সেন্ট তাকে ইয়ে করলাম? 5%। আবার কেউ আছে যে মোটটা লিখছে মোটামুটি, তাকে আমি ইয়ে করলাম। আর কেউ লিখলে আমার কাউকে কি করি? 0 দেই, যে তার কিছুই হয়নি। তার মানে 1%ও এটাকে কি করিনি, 1% ভুলকেও আমি কি করিনি, অ্যালাউ করিনি। তোমাদের আমরা যে এই যে টিকা দেয় না এখন, জি স্যার। এই যে টিকা দিচ্ছে, টিকার কার্যকারিতা সম্পর্কে কিন্তু পত্রিকা রিপোর্ট আসছে, দেখছো না? কারোটা হচ্ছে 72 থেকে 95%। 100% কেউ বলছে? না স্যার। কেউ বলছে 95%, কেউ বলছে 94%, এরকম বলছে। তার মানে টিকা দিলে
100% লোক মারা যায়, 100% লোক মারা, যে যে টিকা দিচ্ছে তারা 100% মারা যাবে না। কত পার্সেন্ট মারা যাবে? যদি 90% কারেক্ট হয় তাহলে 10% 10 জন মারা যাবে, ঠিক না? জি স্যার। তাহলে টিকা দেওয়ার পরও মারা যাইতে পারে। So, টিকা দিলেই যে একবার 100% প্রোটেক্টেড এটাও বলা যাবে না। আমাদেরও ঠিক এরকম লেভেল অফ সিগনিফিকেন্সটা এরকম বোঝায় যে আমি মনে করো তোমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে দিলাম, অ্যাসাইনমেন্ট করে তুমি আমাকে জমা দিচ্ছ, আমি চেক করে বললাম যে 5টা মাত্র রিপোর্ট পারফেক্ট হয়েছে, ওগুলো অ্যাকসেপ্ট করলাম, বাকিগুলো হচ্ছে যে কারেকশনের জন্য আবার রিটার্ন দিলাম, তোমরা এগুলো কারেকশন করে নিয়ে আসো, ঠিক আছে? এই যেই 5টা রিপোর্ট আমরা কারেক্ট বলে অ্যাকসেপ্ট করছি, এমন না যে এটা 100% কারেক্ট ছিল, এগুলাতে 95% পর্যন্ত কারেক্ট ছিল, বাকি 5% ভুল ছিল, তারপরে ওই ভুলটাকে আমরা কি করছি? অ্যাকসেপ্ট করছি স্যার। এই ভুলটাকে আমরা অ্যাকসেপ্ট করছি। যেই পরিমাণ ভুল আমি অ্যাকসেপ্ট করি সেটাকেই বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। যেই পরিমাণ ভুল একজন রিসার্চার অ্যাকসেপ্ট করে, তার সাবঅর্ডিনেটরা, তার যেই রিসার্চ অ্যাসোসিয়েট আছে, তারা যেই পরিমাণ ভুল করবে, সেই ভুল কত পার্সেন্ট পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব? 5% পর্যন্ত। এর চাইতে বেশি হলে আমি বলবো যে এটা কারেকশন করে নিয়ে আসো, এটা এটা জমা দেওয়ার মতো না, ঠিক আছে? যদিও আমাদের হাতে সময় কম, তারপরেও করে নিতে হবে, আজকে অফিস থেকে বাসায় যাবা না, কাজ শেষ করে তারপর বাড়ি যাবা, ঠিক আছে? তাহলে আমরা সিচুয়েশন টু সিচুয়েশনে লেভেল অফ সিগনিফিকেন্স ডিফারেন্ট হয়। যেমন বায়োলজিক্যাল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানে লেভেল অফ সিগনিফিকেন্সটা কখনো কখনো আমরা 0.5% ধরি, কখনো 0.01% ধরি। কারণ কি? সারা বিশ্বের মনে করো 100 কোটি মানুষ যদি অসুস্থ হয়, এখন 100 কোটি মানুষ যদি ওই ওষুধটা খায়, ওই ওষুধটা নেয়, এখন 1% মারা গেল তো অনেক লোক, ঠিক না? জি যদি স্যার। ওষুধ নেওয়ার পরও 1% লোক মারা যায়, তারপরে তো অনেক লোক। এই কারণে কোন কোন ক্ষেত্রে টিকার ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে বা জীবন যে লাইফ থ্রেটেনিং যে ডিজিজ গুলো আছে, সেই ক্ষেত্রে আমরা 1% এররটাকেও কি করি না, অ্যাকসেপ্ট করি না। আরো কম বলে না 99.99% হচ্ছে কি প্রোটেক্ট করে, তার মানে কত পার্সেন্ট এরর? 0.01, ঠিক না? জি স্যার। 0.01। এই কারণে আমরা কত পার্সেন্ট এররটাকে অ্যালাউ করব, সেটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স। তোমাদেরকে যখন অঙ্ক করতে বলা হবে, হাইপোথিসিস টেস্টিং এ অঙ্ক করতে বলা হবে, তখন কোশ্চেনে লেভেল অফ সিগনিফিকেন্স মেনশন করে দেওয়া থাকবে। 1% level of significance, 2% level of significance, 2.5% level of significance, 10% level of significance, এরকম বলে দেওয়া থাকবে। যদি কখনো কোনো কোশ্চেনে লেভেল অফ সিগনিফিকেন্স মেনশন করা না থাকে, সরি, সেই ক্ষেত্রে তোমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নিয়ে অঙ্ক করবা, ঠিক আছে? যদি কখনো কোনো কোশ্চেনে লেভেল অফ সিগনিফিকেন্স মেনশন করা না থাকে, সেই ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স কত পার্সেন্ট ধরে নিবা? 5%। 5% ধরে নিয়ে লেভেল অফ সিগনিফিকেন্স 5% ধরে নিয়ে অঙ্ক করবা, ঠিক আছে? এই যে এখানে এক্সপ্লেনেশনটা দিছে, 5% level of significance means that researcher is willing to take 5% risk of rejecting the null hypothesis when it is happen to be true. যদিও হাইপোথিসিসটা ট্রু ছিল, তারপরে সে 5% রিস্ক নিছে যে বাকিটা আমি বুঝবো, বসে যদি জিজ্ঞেস করে আমি বুঝবো, তুমি যাও, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। হাইপোথিসিস টেস্টিং করার ক্ষেত্রে হাইপোথিসিসের বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া উচিত একটু দেখে নাও। বলতে হাইপোথিসিস হবে ক্লিয়ার এবং প্রিসাইজ, ক্লিয়ার এবং প্রিসাইজ, কোনো এখানে অ্যাম্বিগুইটি থাকবে না, অস্পষ্টতা থাকবে না, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। হাইপোথিসিস শুড বি ক্যাপাবল অফ বিং টেস্টেড। কোনো হাইপোথিসিস, আপু তুমি ওই ইয়েতে থাকে যাও, আপু শব্দ শুনে ডিস্টার্ব হয়, যাও তুমি হাফিজের কাছে যাও, শব্দ সময় সমস্যা, যাও। হাইপোথিসিস কোন সময় আমরা দেখা যায় হাইপোথিসিস ধরি, কিন্তু টেস্ট করতে কি আর টেস্ট করা যায় না। এই কারণে হাইপোথিসিস কেমন হবে, যে হাইপোথিসিস এমন ভাবে ধরবো যেটা টেস্ট করা পসিবল।
hypothesis should be capable of being tested. Clear? Number 3, hypothesis should be state the relationship between variables. আমরা সাধারণত রিলেশনাল হাইপোথিসিস বা কজাল হাইপোথিসিস টেস্ট করে থাকি। তাই হাইপোথিসিস যদি হাইপোথিসিসটা কেমন হবে, হাইপোথিসিস শুড স্টেট বিবৃত করবে দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, তার মানে রিলেশনাল হাইপোথিসিস। নাম্বার 4 বলছে হাইপোথিসিস মাস্ট বি স্পেসিফিক এন্ড শুড বি লিমিটেড ইন স্কোপ। একটা হাইপোথিসিস দিয়ে অনেকগুলো জিনিস বুঝাবা না, একটা হাইপোথিসিস দিয়ে একটা জিনিসই বুঝাবা, এই কারণে বলছে স্কোপ শুড বি লিমিটেড। ক্লিয়ার? স্কোপটা হবে লিমিটেড। বুঝাইতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। মনে করো মনে করো আমরা এরকম ধরবো না যে নাল হাইপোথিসিস মিউ হচ্ছে যে স্টার্টিং আওয়ার হচ্ছে যে 5 আওয়ার্স এবং হিজ সিজিপিএ ইজ 3.50। তার মানে এখানে এটা হাইপোথিসিসটা হইলো না, হাইপোথিসিসটা স্পেসিফিক হইতে হবে, একটা হাইপোথিসিস হবে, হাইপোথিসিস সিম্পল হবে। এখানে দুইটা জিনিস বলে ফেলছে একসাথে, তাই না? জি স্যার। এরকম হবে না হাইপোথিসিস, এটার জন্য আমরা দুইটা আলাদা আলাদা হাইপোথিসিস টেস্ট করব, সমস্যা নাই, করা যাবে। কিন্তু একসাথে দুইটা জিনিস দিয়ে এটা করা যাবে না, এই কারণে বলছে হাইপোথিসিসটা হবে ক্লিয়ার এবং প্রিসাইজ এবং স্পেসিফিক এবং স্কোপ থাকবে লিমিটেড। স্যার একটা রিসার্চ পেপারে মানে ম্যাক্সিমাম কয়টা পর্যন্ত হাইপোথিসিস হওয়ার দেখতে স্ট্যান্ডার্ড লাগে? অনেকগুলা থাকে, এটা কেস টু কেস ভেরি করে। ঠিক আছে, কোন কোন ইয়াতে দেখা যায় 5-7টা হাইপোথিসিসে থাকে, কোন কোন ইয়াতে দেখা যায় 2টা হাইপোথিসিসে থাকে, কোন কোন ইয়াতে দেখে একটা হাইপোথিসিসে থাকে। এটা কেস টু কেস ভেরি করে। আমার রিসার্চের একটা রিসার্চ পেপারে কিন্তু অনেক জিনিস থাকে না, একটা রিসার্চ পেপারে অবজেক্টিভ থাকে ম্যাক্সিমাম একটা থেকে 2টা, কিন্তু থিসিস পেপারে কিন্তু অনেক বিষয় থাকে, বুঝছো? জি স্যার। এই কারণে দেখবা যে যখন থিসিস পেপার বলে, যখন পিএইচডি বা এমফিল করে, তখন ওই থিসিস পেপার থেকে বা থিসিস রিপোর্ট থেকে অনেকগুলো রিসার্চ পেপার হচ্ছে যে পাবলিশ করে বিভিন্ন জার্নালে। মানে যে দেখা যাচ্ছে যে আমার টোটাল থিসিসে আমার 5টা বা 10টা অবজেক্টিভ ছিল, 10টা অবজেক্টিভের বেসিসে আমার অনেকগুলো হাইপোথিসিস ছিল। এখন এই সবগুলো হাইপোথিসিস বা সবগুলো অবজেক্টিভ নিয়ে একটা রিসার্চ পেপার পাবলিশ করে না, দেখা যায় 2টা অবজেক্টিভ নিয়ে একটা হাইপোথিসিস একটা রিসার্চ পেপার পাবলিশ করছে, আবার পরবর্তী আরো 2টা পেপার 2টা অবজেক্টিভ নিয়ে আবার আরেকটা রিসার্চ পেপার পাবলিশ করছে, এভাবে অনেকগুলো রিসার্চ পেপার পাবলিশ করে। বুঝতে পারছো? অনেক জায়গাতে এরকম বলেই দেওয়া থাকে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ পিএইচডি, এই পিএইচডি পিরিয়ডে তুমি তোমার রিসার্চের এরিয়ার উপর 3টা বা 4টা পেপার পাবলিশ করতে হবে যদি পিএইচডি ডিগ্রি পেতে চাও, এরকম মেনশন করা থাকে। বুঝতে পারছো? জি স্যার। সামা বুঝছো? জি স্যার। সো এটা হচ্ছে কেস টু কেস ভেরি করবে আমার অবজেক্টিভ কতগুলো থাকবে। ঠিক আছে, অবজেক্টিভের উপর নির্ভর করে আমরা কিন্তু হাইপোথিসিস গুলো সেট করি। ওকে? জি স্যার। আমরা তোমাদেরকে আমি একটু ব্যাকে যাই আবার। এখানে দেখো আমরা 3টা হাইপোথিসিস লিখছি। প্রথম হাইপোথিসিসের অল্টারনেটিভ আছে, উপরেই আছে, হ্যাঁ উপরেই আছে। প্রথম হাইপোথিসিসটাতে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? প্রথমটা ওরা দেখলে ওদেরকে দেখালে বলবে। প্রথম হাইপোথিসিসে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? স্যার PO is not equal to 2.0. নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। দ্বিতীয় এবং তৃতীয়তে অল্টারনেটিভ হাইপোথিসিসটা কেমন? লেস দ্যান or greater than. অথবা গ্রেটার দেন, ঠিক না? এই যে দুইটা, এই লেস দেন অথবা গ্রেটার দেন অল্টারনেটিভ হাইপোথিসিসের সাইন দেখে, অল্টারনেটিভ হাইপোথিসিসের ডিরেকশন দেখে আমরা বলতে পারি হাইপোথিসিসটা 1 টেইল না 2 টেইল।
অল্টারনেটিভ হাইপোথিসিসের ডিরেকশন দেখে আমরা বুঝতে পারি হাইপোথিসিসটা ওয়ান টেইল না টু টেইল। এখন এটা কি লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। যদি লেস দেন অথবা গ্রেটার দেন টাইপ থাকে অল্টারনেটিভ হাইপোথিসিস, তখন এটাকে বলি ওয়ান টেইল টেস্ট। ওয়ান টেইল টেস্ট কি বলি? ওয়ান টেইল, টেইল মানে লেস। আমরা ডিস্ট্রিবিউশনটাকে, কোন একটা ডিস্ট্রিবিউশনে যদি ডেটা থাকে সেই ডেটা দিয়ে চিত্র আঁকা যায়, সেই চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই চিত্রের যদি হাইপোথিসিস গুলো এরকম হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস এই রিজেকশন রিজিয়নটা এরকম থাকে। যদি হাইপোথিসিসটা এরকম হয়, এই যে 2 নাম্বার এটা, তাহলে রিজেকশন রিজিয়নটা বাম পাশে থাকে। যদি হাইপোথিসিসটা গ্রেটার দেন থাকে তাহলে রিজেকশন রিজিয়নটা ডান পাশে থাকে। বুঝতে পারছো? জি আর স্যার। যদি হাইপোথিসিসটা এরকম হয় তাহলে রিজেকশন রিজিয়নটা উভয় পাশে থাকে। তাহলে আমরা যখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা যখন নট ইকুয়াল টু সাইন থাকবে তখন এটাকে বলা হয় টু টেইল টেস্ট। কি বলে? টু টেইল টেস্ট। টু টেইল টেস্ট। হাইপোথিসিসটা যখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা যখন গ্রেটার দেন অথবা লেস দেন টাইপ হয় তখন সেই হাইপোথিসিসটাকে বলা হয় ওয়ান টেইল টেস্ট। ঠিক আছে? আর জি লেস স্যার। দেন টাইপ হলে এটাকে বলা হয় লেফট টেইল টেস্ট, গ্রেটার দেন টাইপ হলে এটাকে বলা হয় রাইট টেইল টেস্ট। লেফট রাইট, লেফট মানে বাম, রাইট মানে ডান। এই গ্রেটার দেন মানে ডান পাশে আর লেফট মানে বাম পাশে। আর যখন নট ইকুয়াল টু সাইন হয় তাহলে এটা উভয় পাশে, তখন এটাকে বলা হয় টু টেইল টেস্ট। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা আবার সেই এক্সাম্পলে ইয়েতে যাই, ডেফিনেশনে যাই। এই যে এখানে একটু পড়ো। The nature of the test depends on the alternative hypothesis. একবার লাল কালি দিয়ে লিখে রাখছি যে কোন একটা হাইপোথিসিস কি ধরনের সেটা কার উপর বেসিস করে সিদ্ধান্ত নেওয়া যায়? অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর বেসিস করে। Nature of the test depends on alternative hypothesis. অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর নির্ভর করে হাইপোথিসিসের নেচার বোঝা যায়। ঠিক আছে? অল্টারনেটিভ, এই যে দেখো, ইফ নাল হাইপোথিসিস যদি ইকুয়াল টু 0 হয় আর অল্টারনেটিভ হাইপোথিসিস লেস দেন টাইপ অথবা গ্রেটার দেন টাইপ হয় তখন এই ধরনের হাইপোথিসিসটাকে বলা হয় ওয়ান টেইল টেস্ট। কি টেস্ট? ওয়ান টেইল টেস্ট বা ওয়ান সাইডেড টেস্ট। ওয়ান সাইডেড বা ওয়ান টেইলও বলা হয়। আর নাল হাইপোথিসিস যদি মিউ ইকুয়াল টু 10 বা ইকুয়াল সাইন চিহ্ন হয় কিন্তু অল্টারনেটিভটা যদি কি হয় নট ইকুয়াল টু সাইন হয় তখন সেটাকে বলা হয় টু সাইডেড টেস্ট বা টু টেইল টেস্ট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এই টার্মিনোলজি গুলা খুবই ভালো করে একটু মেমোরাইজ করবা, যে স্যার পড়াই গেছে বক বক করে গেছে আমরা ফেলে রাখি, পরীক্ষার সময় তো দেখে দেখে লিখবো, সমস্যা নেই, স্লাইড গুলা বাইর করে করে। তাহলে পড়ার দরকার নেই, ফেলে রাখো। আর যদি মনে করো আমি জানবো শিখবো তাহলে পড়ো। ঠিক আছে? যদি মনে করো এটা ভবিষ্যতে ইউটিলাইজ হবে মনে করো তোমার, তাহলে পড়ে করা। কিছুক্ষণ আগে আমি বলছি যদি আমার যে ডেটাটা দেওয়া থাকবে সেই ডেটাটা দিয়ে যদি একটা চিত্র আঁকি সেই চিত্রটা এরকম হবে। সেই চিত্রটা এরকম হবে। এই চিত্রতে দেখো এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, ব্লু, হালকা ব্লু আকারের যে রিজিয়নটা এটাকে বলা হয় রিজেকশন রিজিয়ন। কি বলা হয়? রিজেকশন রিজিয়ন। রিজেকশন রিজিয়ন। এই সাদা অংশটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আর ব্লু অংশটাকে বলা হয় রিজেকশন রিজিয়ন। ওকে? এখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা যদি নট ইকুয়াল সাইন হয় তাহলে এটাকে কি বলা হয়? টু টেইল টেস্ট। এই টু টেইল টেস্টের ক্ষেত্রে রিজেকশন রিজিয়নটা এই চিত্রের উভয় পাশে অবস্থান করে। এই চিত্রের উভয় পাশে অবস্থান করে। ঠিক আছে? রিজেকশন রিজিয়নটা
অল্টারনেটিভ হাইপোথিসিসটা যদি টু টেইল হয় তাহলে রিজেকশন রিজিয়নটা চিত্রের উভয় পাশে অবস্থান করে। যদি যদি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা যদি আমাদের লেস দেন টাইপ হয়, দেখো লেস দেন না, অল্টারনেটিভ হাইপোথিসিসটা লেস দেন টাইপ না, जी सर। জি স্যার। তাহলে রিজেকশন রিজিয়নটা বাম পাশে অবস্থান করে, ডান পাশে আছে? नहीं सर। নাই, রিজেকশন রিজিয়নটা বাম পাশে অবস্থান করবে। আর যদি অল্টারনেটিভ হাইপোথিসিসটা যদি গ্রেটার দেন টাইপ হয় তাহলে রিজেকশন রিজিয়নটা ডান ডান পাশে দিকে অবস্থান থাকবে। করে, বাম পাশে থাকে না। ক্লিয়ার? जी सर। তাহলে আমরা যদি রিজেকশন রিজিয়ন দেখাইতে বলি তো দেখাইতে পারবো না? जी सर। দেখাইতে পারবো। ওকে, ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্টের পার্থক্য দেখাইছে এখানে। আমি যে কথাগুলো বলে ফেলছি সেই কথাগুলাই এখানে আছে, ওখানে সংক্ষেপে বলে দিছিলাম। ইন টু টেল টেস্ট ডিরেকশন অফ দ্য ডিফারেন্স ইজ নট প্রেডিক্টেড, যেটা প্রেডিক্ট করা যায় না। ডিফারেন্স মানে হচ্ছে এটা, এই যে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসে নট ইকুয়াল টু সাইন ইউজ করছি, এটা গ্রেটার দেন হইতে পারে, লেস দেন হইতে পারে, আমরা জানি জানি না। নট ইকুয়াল টু হইলে এটা আসলে কিছুই বোঝা যায় না, ডিরেকশনটা কোন দিকে, গ্রেটার দেন না লেস দেন বোঝা যায় না। সেই কথাই বলছে, ডিফারেন্স ইজ নট প্রেডিক্টেড। আর ইন ওয়ান টেল টেস্ট রিসার্চার প্রেডিক্ট দ্য ডিরেকশন আইদার গ্রেটার দেন অথবা লেস দেন, বলতে পারে, হয় গ্রেটার দেন হবে না হয় লেস দেন হবে, এটা সে বলতে পারে। ওয়ান টেইলের ক্ষেত্রে বলা যায় ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা বলা যায় গ্রেটার দেন না লেস দেন। আর এখানে ডিফারেন্সটা কি করা যায় না, প্রেডিক্ট করা যায় না। ঠিক আছে? जी सर। এরপরে বলছে যে টু টেল টেস্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়নটা উভয় পাশে থাকে। টু টেল টেস্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়ন উভয় পাশে অবস্থান করে, বলছি না? টু টেল টেস্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়নটা জি, স্যার। উভয় পাশে অবস্থান করে। আর ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে ডিরেকশনটা যেই আমার যদি ইয়েটা হয় ওয়ান লেস দেন তাহলে বাম পাশে থাকবে, আর যদি গ্রেটার দেন হয় তাহলে ডান পাশে, একটা বাম পাশে একটা ডান পাশে, লেস দেন হলে বাম পাশে, গ্রেটার দেন হলে ডান পাশে। তাহলে অল দ্য ক্রিটিক্যাল রিজিয়ন ইন দ্য প্লেস অন দ্য সাইড অফ দ্য কার্ভ ইন দ্য ডিরেকশন অফ দ্য প্রেডিকশন, আমরা ডিরেকশনটা যেদিকে থাকবে সেই পাশেই আমার কি থাকবে, ক্রিটিক্যাল রিজিয়নটা থাকবে। ওকে, जी सर। ক্লিয়ার? जी सर। ক্রিটিক্যাল ভ্যালু, তাহলে এখন দেখো ক্রিটিক্যাল ভ্যালু এই হচ্ছে একটা চিত্র, এই একটা চিত্র। এখন এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, সাদা অংশটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন এয়ার, আর ব্লু অংশটা কি, ব্লু सर অংশটা কি, रिजेक्शन रीजन। सर रिजेक्शन ব্লু रीजन। অংশটা হচ্ছে রিজেকশন রিজিয়ন বা ক্রিটিক্যাল রিজিয়ন, রিজেকশন রিজিয়ন বা ক্রিটিক্যাল রিজিয়ন। এটাকে রিজেকশন রিজিয়নটাকে ক্রিটিক্যাল রিজিয়নও বলে থাকে। এখন এই ব্লু অংশ, হোয়াইট অংশ, এই দুইটাকে যদি ভাগ করতে যাই মাঝখানে একটা কি সীমারেখা লাগবে না? जी सर। একটা সীমারেখা, আমরা একটা মনে করো দাগ দিয়ে দিলাম, এই দাগের বাইরে আসতে পারবে না, এই দাগ পর্যন্ত তোমার চলাফেরার জায়গা, এই দাগের বাইরে আসতে পারবে না, তার মানে এটা একটা নির্দিষ্ট লাইন। এখানেও ঠিক এই একটা চিত্র আছে, এই চিত্রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কার মাধ্যমে, এই রেখাটার মাধ্যমে। এই রেখাটা, এটা যদি একটা এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আর এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এখান থেকে এখানকার একটা দূরত্ব আছে না, এখান থেকে এটার একটা দূরত্ব আছে, তো মনে করো এটা হচ্ছে 2, হইতে পারে না? जी सर। তো এই তাহলে ক্রিটিক্যাল ভ্যালুটা হবে 2, তাহলে যেই ভ্যালুটা, এই ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 2। এখন বলছে যেই ভ্যালুটা আমার একটা কার্ভকে দুইটা ভাগে ভাগ করে, ক্রিটিক্যাল রিজিয়নকে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন থেকে ভাগ করে, সেটাকে আমরা বলছি কি ক্রিটিক্যাল ভ্যালু। ভ্যালু অথবা ভ্যালুস কেন বলছি, কারণ হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস যদি টু টেইল হয় তাহলে দুইটা ক্রিটিক্যাল রিজিয়ন থাকে, এই পাশেও আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন থাকে, ঠিক কি না? जी सर।
তাহলে এটাও একটা ক্রিটিক্যাল রিজন, এখানে এখানে একটা ক্রিটিক্যাল রিজন। আর যখন ওয়ান টেল হয় তখন যেকোনো একটা থাকে। ওয়ান টেল হলে একটা থাকে, একটা টু থাকে। টেল হলে দুইটা থাকে। তাহলে ভ্যালু আর ভ্যালুস that separate the critical region from the acceptance region is known as critical value. Clear? জি স্যার। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু টা হচ্ছে যে এমন একটা ভ্যালু যেটা ক্রিটিক্যাল রিজিয়নকে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন থেকে সেপারেট করে। ওকে, জি স্যার। এবার আমরা হাইপোথিসিস টেস্টিং এর স্টেপ গুলা পড়বো। হাইপোথিসিস টেস্টিং এর স্টেপস দেখো, হাইপোথিসিস টেস্টিং এর স্টেপ গুলা। হাইপোথিসিস টেস্টিং এর স্টেপ গুলা একটু দেখো, কয়টা স্টেপ আছে? 5টা। আমরা বলছিলাম যে হাইপোথিসিস টেস্টিং এ আমরা টোটাল 5টা কি, হাইপোথিসিস টেস্টিং এ আমরা টোটাল 5টা স্টেপ ফলো করি। হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে আমরা টোটাল 5টা স্টেপস ফলো করি। এই 5টা স্টেপস হচ্ছে যে এখানে বলা আছে। 5টা স্টেপস গুলো কি কি? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করা। এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ। নাম্বার টু হচ্ছে সেটিং আপ নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। প্রথম কাজ দেখছো, প্রথম কাজ হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করা। ওকে, জি স্যার। প্রথম কাজ হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করা। নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করার পর দ্বিতীয় কাজটা হচ্ছে আমার কোশ্চেন থেকে ফাইন্ড আউট দ্য লেভেল অফ সিগনিফিকেন্স। ফাইন্ড আউট দ্য লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্সটা কোশ্চেন থেকে খুঁজে বের করা। যদি কখনো কোশ্চেনে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া না থাকে তখন স্পেসিফাই করে নেওয়া। কত পার্সেন্ট নেই আমরা? স্যার 5%। রাইট। যদি কখনো কোনো কোশ্চেনে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া না থাকে তাহলে সেটা আমরা স্পেসিফাই করে নিব যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আর দেওয়া থাকলে যা আছে তাই হচ্ছে ফাইন্ড আউট করে খুঁজে লিখে নিব। 3 নাম্বার, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের ভিত্তিতে আমরা টেস্ট স্ট্যাটিস্টিককে ডেভেলপ করি। আচ্ছা, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিসের ভিত্তিতে আমরা টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট অথবা কাই স্কয়ার টেস্ট, এটা এক্স এর মতো যেটা বোঝা যায় দেখা যায় এটাকে বলা হয় কাই, সিএইচআই, কাই স্কয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় কাই স্কয়ার। কাই স্কয়ার টেস্ট। ঠিক আছে, জেড টেস্টের আরেকটা নাম হচ্ছে নরমাল টেস্ট, এরপর হচ্ছে টি টেস্ট, আরেকটা হচ্ছে এফ টেস্ট, ফিশার এফ টেস্ট বলা হয় এটাকে, আর টিটাকে বলা হয় স্টুডেন্ট টি টেস্ট, আর কাই স্কয়ার টেস্ট। এটা এই কোন টেস্টটা ইউজ করব? 3 নাম্বার ইয়েটা ডিপেন্ড করবে হচ্ছে যে তোমার 1 নাম্বারের উপর। আমরা কি টেস্ট করতে চাই? আমরা যদি মনে করো এভারেজ টেস্ট করি, আমরা যদি প্রপোর্শন টেস্ট করি, আমরা যদি কোরিলেশন টেস্ট করি, আমরা যদি রিগ্রেশন টেস্ট করি, আমরা যদি ভেরিয়েন্স টেস্ট করি, আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টেস্ট করি, যখন যেটা টেস্ট করব তার উপর ভিত্তি করে আমার কোনটা ইউজ করব সেটা নির্ভর করবে। ঠিক আছে, তোমরা হচ্ছে যে মনে করো
সিমটম, সাইন এবং সিমটম নিয়ে যাওয়ার পর সবাই কি এক ধরনের টেস্ট দেয় ডাক্তাররা? কাউকে সিবিসি টেস্ট দেয়, কাউকে বলে আল্ট্রাসোনোগ্রাম করেন, কাউকে বলে এক্সরে করেন, ঠিক কি না? কিসের উপর ভিত্তি করে? সাইন এবং সিমটম দেখে, ঠিক না? রোগীকে দেখে। আমাদেরও ঠিক এরকমই, রোগী দেখা মানে হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস দেখতে হবে। নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস দেখে সিদ্ধান্ত নিতে হবে আমি জেড টেস্ট করব না টি টেস্ট করব। মেইনলি নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস দেখে আমার সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব, জেড টেস্ট করব না টি টেস্ট করব না এফ টেস্ট করব না কাই স্কয়ার টেস্ট করব। ঠিক আছে? হ্যালো। জি স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। এখন জেড টেস্ট, এই জেড যদি আমরা মনে করো জেড টেস্ট যদি করি, জেড টেস্টের জন্য একটা ফর্মুলা আছে। জেড টেস্টের ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন বা এস বাই রুট এন। তাহলে এক্স বারের মান যদি জানা থাকে, মিউর মান যদি জানা থাকে, সিগমার মান যদি জানা থাকে, এন এর মান যদি জানা থাকে, তাহলে আমরা জেড এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। এই যে সেই কথাটাই বলছে, ডেভেলপ টেস্ট স্ট্যাটিস্টিক আইদার টি টেস্ট or z test or f test or chi-square test and calculate the value of the test statistic, the value of the test statistic using sample data. কোন ডেটার বেসিসে? এস হবে না, using the value of test statistic using sample data. sample dataর বেসিসে। এই ওসামা, এই দেখছো স্ট্যাটিস্টিক? জি স্যার। ডেফিনেশনে স্ট্যাটিস্টিক্স লিখছিলে তুমি। এই স্ট্যাটিস্টিক আর স্ট্যাটিস্টিক্স আলাদা। Statistics is a discipline of study which deals with collection, organization, presentation, and analysis of numerical data. And statistic is a summary measure calculated from sample data. Okay? তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা স্যাম্পল ডাটার বেসিসে আমাদের এখান থেকে জেড এর মান বের করতে হবে। জেড এর মান বের করার পর যদি মনে করো যে ফর্মুলাটা জেড হয় তাহলে জেড এর মান, ফর্মুলাটা যদি টি হয় তাহলে টি এর মান, ফর্মুলা যদি এফ হয় এফ এর মান, কাই স্কয়ারের জন্য কাই স্কয়ারের মান বের করতে পারবো আমরা। এই ভ্যালুগুলা বের করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা তোমাদেরকে একটা টেবিল দিব। টি টেস্টেরও টেবিল আছে, এফ টেস্টেরও টেবিল আছে, কাই স্কয়ারেরও টেবিল আছে, জেড এরও টেবিল আছে। বুঝতে পারছো? এই প্রত্যেকটা স্ট্যাটিস্টিকের জন্য একটা কি আছে? টেবিল আছে। সেই টেবিল থেকে তুমি ভ্যালু বের করবা। ফাইন্ড আউট দ্য টেবুলেটেড ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ফর এ সার্টেন লেভেল অফ সিগনিফিকেন্স। এই 2 নাম্বার কোশ্চেনে 2 নাম্বার স্টেপে যে লেভেল অফ সিগনিফিকেন্সটা ধরছো, সেই লেভেল অফ সিগনিফিকেন্সটার ভিত্তিতে, সেই লেভেল অফ সিগনিফিকেন্সের ভিত্তিতে তুমি কি করবা? টেস্ট স্ট্যাটিস্টিকের ক্যালকুলেটেড ভ্যালু, টেবুলেটেড ভ্যালু বের করবা। আর এই 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনে যে লেভেল অফ সিগনিফিকেন্স, সরি, ভ্যালুটা পাইলা, এই যে ভ্যালুটা পাইছো, মনে করো যে স্যাম্পল ভ্যালু বেসিসে যে টেবিল যে জেড এর একটা ভ্যালু পাবা, এই ভ্যালুটাকে বলা হবে ক্যালকুলেটেড ভ্যালু অফ কি? জেড। আর টেবিল থেকে যে ভ্যালুটা পাবো এটাকে বলবা টেবুলেটেড ভ্যালু অফ জেড। তাহলে একটা ভ্যালু পাবো আমরা জেড, যদি জেড টেস্ট হয় তাহলে একটা ভ্যালু পাবো আমরা ক্যালকুলেটেড, যেটা স্যাম্পল বেসিস, স্যাম্পল ডেটার বেসিসে আমরা বের করব। মনে করো এটা হচ্ছে 2.73। আর টেবিল দেখে আমার যদি 95% লেভেল অফ সিগনিফিকেন্স হয়, সরি 5% লেভেল অফ সিগনিফিকেন্স হয়, হাইপোথিসিসটা যদি ওয়ান টেইল হয়, তাহলে আমরা জেড এর টেবুলেটেড ভ্যালু আমরা পাবো। ট্যাব সংক্ষেপে আমরা লিখলাম যে এই জেড এর একটা টেবুলেটেড ভ্যালু পাবো। সেই টেবুলেটেড ভ্যালুর মান হচ্ছে 1.645। ক্লিয়ার? এখন এই এই ভ্যালুটা, এটাকে বলছি আমরা ক্যালকুলেটেড ভ্যালু, এটাকে বলছি টেবুলেটেড ভ্যালু। এখানে এই দুটোকে কম্পেয়ার করো কোনটা বড়।
স্যার ক্যালকুলেটেড ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালু বড়। দেখো খেয়াল করো, কম্পেয়ার ক্যালকুলেটেড ভ্যালু উইথ টেবুলেটেড ভ্যালু। ক্যালকুলেটেড ভ্যালুকে টেবুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করো। এবার সিদ্ধান্তে আসো। ইফ ক্যালকুলেটেড ভ্যালু অফ টেস্ট স্ট্যাটিস্টিক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল, ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবুলেটেড ভ্যালুর সমান অথবা বড় হয়, সমান অথবা বড় হয়, খেয়াল করো, if calculated value of test statistic is greater than or equal to tabulated value, সমান অথবা বড়, then কি করব, then we may reject null hypothesis H0, we may reject null hypothesis, otherwise মানে হচ্ছে যে ক্যালকুলেটেড ভ্যালু ছোট টেবুলেটেড ভ্যালু বড়, সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করব নাল হাইপোথিসিস। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কয়টা স্টেপ বললাম? এই পাঁচটা স্টেপের সর্বশেষ স্টেপে এসে আমরা সিদ্ধান্ত নিতে পারি হাইপোথিসিসটা যে ধরলাম এক নাম্বার স্টেপে, নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস, সেটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড বলা যাবে, ঠিক কি না? হ্যালো, জি স্যার। লেভেল অফ সিগনিফিকেন্সটা স্পেসিফাই করা, এটা 2 নম্বরও দিলেও হয়, তাহলে আর হয় 1 নম্বর এটার বেসিসেই আমরা টেস্ট স্ট্যাটিস্টিক ঠিক করব, লেভেল অফ সিগনিফিকেন্সের বেসিসে টেবুলেটেড ভ্যালু বের করব, এরপর কম্পেয়ার করব, তাহলে আর একটু ভালো হয়। তাহলে এই 5টা স্টেপ আমরা যদি ফলো করি, তাহলে আমরা 5টা স্টেপ ফলো করলেই আমরা হাইপোথিসিস টেস্টিং এর যেই কোনো অঙ্ক করে ফেলতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আমরা যেই কমনলি যে টেস্ট গুলা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এটা, যেটা আমি অলরেডি দেখাই ফেলছি, জেড টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট, কাই স্কয়ার টেস্ট, বলছি না? কমনলি ইউজ, এই যেটা আমি টেবিলের ভিতরে এই যে জি স্যার। জি জেড স্যার। টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট, কাই স্কয়ার টেস্ট বলে ফেলছি। এখন তোমাদের কাজ হচ্ছে এখানে কখন জেড টেস্টে অ্যাপ্লিকেবল, কখন টি টেস্টে অ্যাপ্লিকেবল, এই জিনিসগুলো পড়া। এটা আমি এখানে পড়াবো না, নিজেরা পড়লে ভালো করে বুঝবা। অ্যাপ্লিকেশন অফ জেড টেস্ট অর ইউজ অফ জেড টেস্ট, এটা তোমরা পড়বে নেক্সট ক্লাসে। প্রথম 5 মিনিট শুধু এটা নিয়ে ডিসকাস করব, কার কোন জায়গায় প্রবলেম আছে, শুধু প্রবলেমগুলো শুনবো। 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টি টেস্ট, টি টেস্টের অ্যাপ্লিকেশন বা ইউজটা কি, ঠিক আছে? এই স্লাইডটা হচ্ছে টি টেস্ট এবং জেড টেস্ট অলমোস্ট সিমিলার, দেখো ফর্মুলাটা অলমোস্ট সিমিলার। এখন টি টেস্ট এবং জেড টেস্টের পার্থক্য কি, এখানে পার্থক্যগুলো ভালো করে পড়বা। পার্থক্যগুলো যদি ভালো করে পড়ো, তোমার অঙ্কের অনেক কাজ সহজ হয়ে যাবে। দেখো ফর্মুলা কাছাকাছি না, x বার মাইনাস মিউ, x বার মাইনাস মিউ, এখানে সিগমা বাই রুট n আর এখানে হচ্ছে s বাই রুট n, দেখতেছো? জি স্যার। পড়বা। 3 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কাই স্কয়ার টেস্ট, কাই স্কয়ার টেস্টের অ্যাপ্লিকেশনটা কি, ইউজ কি, কখন আমরা কাই স্কয়ার টেস্ট, তোমরা নিজেই আমাকে কোশ্চেন করবা, স্যার আমরা কখন কাই স্কয়ার করব, কখন কি করব, কখন জেড করব, তখন আর তুমি আমাকে কোশ্চেন করবে না। এটা পড়ার পর, স্লাইডগুলো পড়ার পর, তখন তুমি আর আমাকে কোশ্চেন করবে না, তুমি নিজেকেই কোশ্চেন করবে আসলে কোনটা করা উচিত। এরপর একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ এফ টেস্ট, এফ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগে আমাদের অনেক জায়গাতেই, কাই স্কয়ারও কাজে লাগে, মানে যে কোনোটাই হচ্ছে যে আমাদের ফেলে দেওয়ার মতো না, সবগুলোই হচ্ছে আমাদের অনেক বেশি পরিমাণে কাজে লাগে, অনেক কাজে লাগবে। তোমাদের কাজ হচ্ছে যে এগুলো ভালো করে মেমোরাইজ, শুধু পড়া না, মেমোরাইজ করা, যাতে সাথে সাথে বলতে পারো। এই যে ইউজ বা অ্যাপ্লিকেশনের কথা বললাম না 4টা টেস্টের, ইউজ বা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে যে শুধুমাত্র আন্ডারস্ট্যান্ড এর জন্য না, একেবারে মেমোরাইজ করা, কারণ এটা দেখেই তুমি বুঝতে পারবা, যে এটা পড়লে তুমি বুঝতে পারবা যে তুমি কোন সমস্যা ফেস করতেছো এবং এই সমস্যাটা সলিউশনের উপায় কি। তোমাকে বললো যে কাই স্কয়ার টেস্ট করো, এটা তো বলা থাকবে না, টেস্ট হাইপোথিসিস বলা থাকবে। এখন তোমাকে যদি আমি যদি নাল হাইপোথিসিসটা এরকম থাকে, নাল হাইপোথিসিসটা যদি এরকম থাকে, আমাকে বলা হলো যে কোন একটা ডেটা সেটের
ভেরিয়েন্সটা হচ্ছে যে এরকম, ভেরিয়েন্স এটা হচ্ছে যে ভেরিয়েন্সটা হচ্ছে যে 10, অল্টারনেটিভটা আমরা ধরলাম ভেরিয়েন্স, সিগমা স্কয়ার দ্বারা ভেরিয়েন্স বোঝায় না, সিগমা স্কয়ার দ্বারা ভেরিয়েন্স জি বোঝায় না, স্যার। তাহলে ভেরিয়েন্স ইকুয়াল টু 10। এখন অল্টারনেটিভটা আমরা ধরলাম যে ভেরিয়েন্স নট ইকুয়াল টু 10। এখন এখানে আমি কোন টেস্টটা করব, এখানে আমি কোন টেস্টটা করব, তাহলে এটা দেখে তোমাকে বুঝতে হবে যখন কোন একটা স্পেসিফিক ভ্যালুর জন্য টেস্ট করে, যখন কোন স্পেসিফিক ভ্যালুর জন্য টেস্ট করে সেই ক্ষেত্রে আমার ইউজ করতে হয় কাই স্কয়ার টেস্ট। সেই ক্ষেত্রে আমার কাই স্কয়ারের ফর্মুলাটা হবে এরকম, কাই স্কয়ার টেস্ট হবে, ঠিক আছে? কাই জি স্কয়ার স্যার। টেস্ট, কাই স্কয়ার টেস্টের জন্য কাই স্কয়ারের টেস্ট স্ট্যাটিস্টিক এরকম হবে, সেটার ফর্মুলাটা হবে n-1 ইনটু s স্কয়ার ডিভাইডেড বাই সিগমা নট স্কয়ার। এখন তুমি যদি এই এই নাল হাইপোথিসিস দেখে কাই স্কয়ার যদি কাই স্কয়ার ইউজ হবে এটা যদি না না বুঝতে পারো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না, পারবা? না স্যার। পারবা না। ঠিক একই ভাবে আমাকে হাইপোথিসিস টেস্ট করতে বলছে এরকম, হাইপোথিসিস টেস্ট করতে বলছে এরকম, নাল হাইপোথিসিস ইকুয়াল টু সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু সিগমা 2 স্কয়ার। দেখি বাবা সরো না, সিগমা 2 স্কয়ার সিগমাটা, এবং অল্টারনেটিভটা হচ্ছে যে বললো যে পপুলেশন 1 এর ভেরিয়েন্সের তুলনায় পপুলেশন 2 এর ভেরিয়েন্স হচ্ছে ছোট, পপুলেশন 1 এর ভেরিয়েন্সের তুলনায় পপুলেশন 2 এর ভেরিয়েন্স হচ্ছে ছোট, তার মানে পপুলেশন 1 এর ভেরিয়েন্সটা হচ্ছে বড়, ঠিক আছে? জি স্যার। এখানে এখানেও আছে সিগমা স্কয়ার, কিন্তু এখানে দুইটা সিগমা স্কয়ার আছে, তো এখানে আর আমি আগের মতো কাই স্কয়ার টেস্ট করলে হবে না, এখানে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে এফ টেস্ট। এই যে দেখো লেখা আছে এফ টেস্ট ইজ ইউজ টু টেস্ট দ্য ইকুয়ালিটি অফ দ্য ভেরিয়েন্স অফ টু পপুলেশন, টু টেস্ট দ্য ইকুয়ালিটি অফ দ্য ভেরিয়েন্সেস অফ দ্য টু পপুলেশন। তো এখানে আমার এফ টেস্টের জন্য এফ এর ফর্মুলা হবে, এফ এর ফর্মুলা হচ্ছে এরকম s1 স্কয়ার ডিভাইডেড বাই s2 স্কয়ার। এখানে শর্ত থাকে যে s1 এর মানটা হবে বড়, ঠিক আছে? এখানকার ফর্মুলা হচ্ছে এটা। যদি আমাদের বলছে f test is used for comparing the means of several population, সেভারাল পপুলেশনের জন্য অ্যাপ টেস্ট ইউজ হয়, সেই ক্ষেত্রে অ্যাপ এর ফর্মুলাটা আলাদা, কিন্তু সেই ক্ষেত্রে আমরা অ্যাপ টেস্ট ইউজ করব। তো তোমাদের জানতে হবে আমরা কখন অ্যাপ টেস্ট করব, কখন টি টেস্ট করব, কখন জেড টেস্ট করব, কখন কাই স্কয়ার টেস্ট করব। এই কারণে আমি বলছি যে তোমাদেরকে অবশ্যই আমি যে অ্যাপ্লিকেশনের এই ইয়েগুলো দিলাম স্লাইডগুলো, ঠিক আছে, এগুলো শুধুমাত্র পড়া না, কি করতে বলছি, মুখস্থ করে বলতে বলছি। তাহলে তুমি আমাকে কোশ্চেন করতে পারবা, যদি না মুখস্থ করো বুঝতেও পারবে না, আমাকে কোশ্চেনও করতে পারবে না, তুমি অঙ্ক করতে পারবে না। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার। এই হচ্ছে যে আমাদের কাজ। ভালো করে আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদেরকে 4টা টেস্ট ধরবো, ঠিক আছে? ভালো করে পড়বা, ভালো করে পড়বা, ভালো করে পড়বা বললাম। এটা কমাই দাও।
টিকা দেওয়া শুরু হয়েছে, গেছো তোমরা? হ্যাঁ, স্যার আমাদের তো হবে না, যাদের স্যার পজিশন নিচে আছে স্যার। 25-এর নিচে হবে না বলছে। জি জি স্যার স্যার, ইয়ে আবার আমরা তো চেঞ্জ করে দিচ্ছে স্যার। আগে না বলছিল টিকি এনআইডি থাকলেই দিলে। না স্যার ওইটা আবার নাই, আবার তো স্যার গণটিকার ডেটও চেঞ্জ করতেছে স্যার। ওরা বারবার কেবল সিদ্ধান্ত চেঞ্জ করে। জি জি স্যার স্যার। গণটিকার স্যার ঘন্টায় ঘন্টায় ইয়ে নেই স্যার। ডিসিশন চেঞ্জ হচ্ছে। স্যার ওয়ার্ডে যেগুলা ওই যে ওয়ার্ড ভিত্তিক নাকি দিবে ওইটাতে আপনার এনআইডি নিয়ে গেলে হবে, আর যদি ফর্ম ফিল আপ করি তাহলে সুরক্ষার ওইটাতে 25 বছরের ঊর্ধ্বে। না না, ওই ওয়ার্ড ভিত্তিক যেগুলো ওগুলোর ডেট চেঞ্জ করছে, টিকা ডোজ নাই দেশে। এখন ভাই ওয়ার্ড ভিত্তিক যেগুলো তারপর স্যার এখন কিন্তু এনআইডি নিলেও হবে না, এনআইডির ফটোকপি লাগবে, চেয়ারম্যানের কি কি লাগবে, মানে কি সবটাই যে তো হচ্ছে। হয়রানি স্যার। স্যার দুঃখের ব্যাপার হচ্ছে স্যার, যারা ঢাকাতে ভোটার তাদের জন্য ঠিক আছে, যারা গ্রামে বা জেলা শহরে যে ভোটার হইছে তাদের জন্য সবচেয়ে খারাপ অবস্থা। কেন? তাদেরটাতেও সমস্যা করতেছে, আরে আমাদের কিন্তু তো আমাদের এখানে ওই তো না তো, এমন কোনো সমস্যা না। তুই কোন জায়গা থেকে এই সমস্যা নেই? ভাই তোর সমস্যা হইতেছে না, তুই তোর কি কমো, তুমি আমি হচ্ছে সরকারি দলের, তুমি হচ্ছে সরকারি দলের থাপ্পড় লোকজন। দিয়ে তাড়াতাড়ি গরম করে ফেলাম। কি করছিস? কি আমি কি মিছে কথা কইছি নাকি? তোর মাথার মধ্যে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, তোমার শোনো, কথা বলিও না, সমস্যা, হ্যাঁ, আমি এই তো সমস্যা আমার আবার হইতেছে। কাজ আছে, শোনো আমি অ্যাটেন্ডেন্স শেষ করি আগে। আব্দুর রহমান আছো? আব্দুর রহমান, আবু শওকত, আনাস সরকার, গোলাম আজাদ তো না, কথা স্যার স্যার আনার সরকারের স্যার ওই যে মোবাইলে সমস্যার কারণে ঢুকছে স্যার, আবার ওই নেট চলে গেছে স্যার। আব্দুর রহমান আছে কিনা সেটা বলো। স্যার আব্দুর রহমান ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না, মাঝে রেসপন্স শওকত আছে, আনাস করেছিল সরকার, কয়েকবার। গোলাম আজাদ স্যার শুরু থেকে ছিল না। শুরু থেকেই ছিল না। ইব্রাহিম খলিল, স্যার আছি স্যার, আমার লাস্ট দুইটা ক্লাসের সামাদ তারেক, ইয়ে দেওয়া আছি স্যার। নাইমুল ইসলাম, স্যার ওসামা আছি স্যার। শাহ মোহাম্মদ হামিম। স্যার আছি স্যার। শাহ মোহাম্মদ হামিম আছো? জি স্যার আছি স্যার। নাইমুল? জি স্যার, আছি স্যার। আচ্ছা, কথা বলিও না। আফরিন আক্তার রিয়া, Yes, sir. আফসানা, Yes, আফসানা sir. আক্তার, আকলিমা আক্তার, Present, আনিকা ইবনাত, sir. কান্তা ইসলাম আশামণি, Present, sir. কাজী ইসরাত জাহান, কেয়া আক্তার, Yes, sir. খাদিজা আক্তার পুষ্প, Present, sir. মাহফুজা আলম, Yes, sir. মাসুমা আক্তার, প্রেজেন্ট স্যার। মৌটুসি রহমান, Yes, sir. নাদিয়া খানম, নাসিয়া রাকসান্দা নদী, Yes, sir. নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। সঞ্জিদা আক্তার দোলা, শারমিন, ইয়েস স্যার। ইয়েস স্যার। শায়লা ইসলাম কেয়া, শ্রাবণী রানী দাস, প্রেজেন্ট স্যার। উর্মি, জেরিনা শহীদ, জেরিনা শহীদ কে আছে? নাই? কি নাই বলবো, ধরে নিব? স্যার দোলা আছি। তোমার কথা বলিনি, জেরিনা শহীদ আছে কিনা সেটা খুঁজতেছি। জেরিনা শহীদ অ্যাবসেন্ট। একটা ক্লাস টেস্টও নেওয়া দরকার, কবে নিব? আরেকটা কাজ হচ্ছে তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার, সেটা হচ্ছে সবাই হচ্ছে তার যার যার ইন্টারেস্ট অনুযায়ী একটা ইন্টারভিউ শিডিউল বা কোশ্চেনারি ডেভেলপ করবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার বুঝি না, একটু আবার স্যার বুঝি না, আবার একটু বলেন। যার যার এরিয়া অফ ইন্টারেস্ট অনুযায়ী একটা কোশ্চেনারি বা ইন্টারভিউ শিডিউল তৈরি করবা।
এবার বুঝছো? হ্যাঁ, জি স্যার। যার যার ওই এরিয়া অফ ইন্টারভিউ শিডিউলে কি হবে স্যার? ইন্টারভিউ শিডিউল তৈরি করতে পারো কিনা সেটা জানা। ও আচ্ছা। পারো কিনা ইন্টারভিউ শিডিউল তৈরি করতে? না স্যার আমি পারি না। হ্যাঁ, এই কারণে শিখতে হবে। রিসার্চের একটা কোর্স করে ফেলবা, ইন্টারভিউ শিডিউল তৈরি করতে পারবা না, তাহলে তো রিসার্চের কোর্স করার দরকার নাই। স্যার আপনি একটু ডেমো আমাদের আইডিয়া দিবেন না? হ্যাঁ, তোমরা তো আইডিয়া নিশ্চয়ই। তোমাদেরকে ইন্টারভিউ শিডিউল করে কি বলে ওই কোর্সটা, ওই টপিকটা তো তোমাদেরকে নিজেদের কাজ দিয়েছিলাম যে তোমরা নিজেরা পড়বা, যার যার যেখানে প্রবলেম থাকবে আমাকে বলবা। কেউ কোনো কোশ্চেন করনি বলনি, তেমন কোনো প্রবলেম নাই। তোমরা সব ভালো করে বুঝে গেছো, এটাই বুঝে গেছো, আচ্ছা ঠিক আছে স্যার। তাই না? এটা তাই মিন করে না তোমরা কারো কোনো কোশ্চেন নাই মানে বুঝে গেছো, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো রাখি। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।